প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা। আমাদের চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা কিংবা বিশেষ কোনো বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন নিউজ ইনসাইট। নিউজ ইনসাইট অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই আমি আরিফুর রহমান। দর্শক, বাংলাদেশের সাথে আন্তর্জাতিক বিশ্বের সম্পর্ককে কূটনৈতিকভাবে সমাধান করতে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের কার্যক্রমের উল্লেখযোগ্য কিছু অংশ নিয়েও আমরা আজ কথা বলবো পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। সেই সাথে অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী যারা আজকে এখানে অংশগ্রহণ করবে। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করব আমাদের আমন্ত্রিত অতিথির সাথে। তো প্রথমেই যে জিনিসটা বলবো যে আমাদের পররাষ্ট্রনীতির মূল দিক হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তা একজন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে পররাষ্ট্র নীতির কোন দিকগুলোকে আপনি বেশি মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের উত্তর সংক্ষেপে দেওয়া খুবই কঠিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পোটেনশিয়ালটা জানতেন, তার একটা আত্মবিশ্বাস ছিল, তার যে হিমালয় প্রমাণ যে একটি চারিত্রিক গুণাবলী বৈশিষ্ট্য কথা আমরা বলি, এবং বাংলাদেশকে তিনি তার হাতের এই পেছন দিকের মতো চিনতেন। মানে ইংরেজিতে একটা এক্সপ্রেশন আছে যে ব্যাক অফ ইয়োর হ্যান্ড। আপনি নিজের হাতকে যতটুকু চেনেন, তিনি বাংলাদেশকে ততটুকু চিনতেন, বাংলাদেশের মানুষকে ততটুকু জানতেন, বাংলাদেশের ইতিহাস ততটুকু জানতেন। এবং যে আত্মবিশ্বাস থেকে তিনি যে কর্মকাণ্ডগুলি করেছেন, যেভাবে জাতির বিভিন্ন নীতিমালা তৈরি করেছেন, তারই ধারাবাহিকতায় এই সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এবং সত্যিকার অর্থে বর্তমান বিশ্বের অবস্থাও আপনি যদি চিন্তা করে দেখেন যে কোনো রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাসের সময় যতটুকুই যাই হয়ে থাকুক না কেন, পরবর্তীতে সেই রাষ্ট্রের চলার জন্য তারা সকলকে বন্ধু করে নিতে চায়। সব ক্ষেত্রে যে সফল হয় তা নয়, কিন্তু যুদ্ধ বিগ্রহ যে কোনো ভালো কিছু বয়ে আনে না। আলাপ আলোচনার মধ্যে দিয়ে যে সমস্যাগুলির সমাধান তৈরি হয়ে যাওয়া উচিত, এই রকম একটি ধারণা এবং তার বিশ্বাস থেকেই এই পররাষ্ট্রনীতি। এবং এখনও পর্যন্ত, বিশেষ করে 2016 সালে বাংলাদেশের গণতন্ত্র বিভিন্ন সময় ব্যাহত হয়েছে, স্বৈরাচার শাসন এসেছে, সামরিক শাসন এসেছে, কিন্তু সত্যিকার অর্থে 2016-তে দাঁড়িয়ে আমরা যে সফলতাগুলি দেখি বাংলাদেশের, এই মূল পররাষ্ট্রনীতির কারণেই কিন্তু আমরা এইটাকে বেসিস ধরেই, তা না হলে আমরা তো অনেক বিষয়ে, অনেক কিছুতে, অনেকের সাথে অনেক ধরনের ঝামেলায় জড়িয়ে যেতে পারতাম, যুদ্ধে জড়িয়ে যেতে পারতাম, বা মুখ দেখাদেখি হতো না, এরকম একটা পরিস্থিতি জড়িয়ে যেতে পারতাম। কিন্তু জাতির জনক কিন্তু 1974 সালে লাহোরে ওআইসির সম্মেলনে যোগদান করেছিলেন। সেটা যুদ্ধের মাত্র 4 বছরের মাথায়, 3.5 বছরের মাথায়। তো যাই হোক, ওটা একটা ছোট্ট উদাহরণ যদিও, কিন্তু আমরা এই মূলনীতিকে ধরেই এগিয়ে যাচ্ছি এবং এই মূলনীতির কারণে আমাদের সফলতা, যে কারণে প্রায় 68 বছরের ঝুলে থাকা সমস্যা সমাধান হয়েছে ভারতের সাথে, যে কারণে ঠিক একই পরিমাণ বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে যে সমুদ্র সীমা নিয়ে যে জটিলতা ছিল সেটার সমাধান করা হয়েছে। তো এই সমস্যাগুলি এত ধৈর্য ধরে, এতদিন ধরে মূলনীতির আলোকে সমাধানের মধ্যে দিয়ে বাংলাদেশ এমন একটা জায়গায় গেছে, আপনি প্রায় যদি ওই জায়গায় যান বা যোগাযোগ হয় আপনার আন্তর্জাতিকভাবে, যে একটু ছোট্ট ভূখণ্ডের কারণে শত শত লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিচ্ছে, যুদ্ধ হচ্ছে, এক দেশ আরেক দেশের উপরে বোমা বর্ষণ করছে, কিন্তু একেবারে রক্তপাতবিহীন শুধুমাত্র আলাপ আলোচনা এবং ধৈর্যের বিনিময়ে বাংলাদেশ এবং ভারত যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টটি স্বাক্ষর করে ইতিমধ্যে বিনিময় হয়ে মানুষ যেখানে যতটুকু থাকার যাবার যারা তাদের ইচ্ছে অনুযায়ী সকল কার্য যত দ্রুততার সাথে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এটা এখন বিশ্বে একটা ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। এবং যেসব জায়গায় এই বিষয়গুলি নিয়ে ডিসপিউট হয়, বারবার বাংলাদেশের এলবিআই এগ্রিমেন্ট, বাংলাদেশের সাথে ভারতের, বাংলাদেশের সাথে মিয়ানমারের সমুদ্র সীমা চুক্তি, এই বিষয়গুলি বারবার উচ্চারিত হয় একটা আইডিয়াল, একটা আদর্শ উদাহরণ হিসেবে। নিঃসন্দেহে প্রশংসনীয় একটা ব্যাপার যে আমাদের ল্যান্ড বাউন্ডারির সমুদ্র সীমা। তার সাথে যদি আমরা বলতে চাই যে আমরা তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো, যে ভারতের সাথে এই বিষয়ে আমাদের চুক্তি মানে ঠিক অগ্রগতি সম্পর্কে একটু জানতে চাইবো। এখানে এটা যে জায়গায় আছে এখন, আমরা যে সমস্যাগুলি, পুরনো জটিল সমস্যাগুলি সমাধান করেছি, এবং তিস্তা যদি যখন চুক্তিটি হবে, এটি হবে বাংলাদেশের সাথে ভারতের মাত্র দ্বিতীয় আরেকটি নদীর সমস্যার সমাধান। বাংলাদেশ এবং ভারতের মধ্যে, বা বাংলাদেশের জন্য প্রায় 53টি নদী আছে যেটির উৎপত্তি বাংলাদেশের বাইরে হয়েছে, মানে আন্তর্জাতিক নদী আমরা যেটিকে বলি। এর মধ্যে কিছু অরিজিনেট হয়েছে চীনে, এরকমও আছে, বেশিরভাগই ভারতে এবং ভুটান এবং নেপালে আছে। তো সেই জায়গায় মাত্র দ্বিতীয় যে সমস্যাটি সমাধান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর আগে যে উদ্যোগটি নিয়েছিলেন, সেখানে দুই পক্ষ পুরো ড্রাফট রেডি করে কে কতটা কিভাবে পাবেন, কোন মৌসুমে কতটুকু পানি ভাগাভাগি হবে, একেবারে তৈরি করা ছিল। কোনো এক সমস্যার কারণে, যেটা আমরা অনেকেই জানি, অনেকে জানি না, আমি তখন দায়িত্বে ছিলাম না, কারণ ওই বিষয়টুকু আমি অতটা বিস্তারিত বলতে পারছি না, কিন্তু এটি
একেবারে প্রস্তুত আছে এবং আমাদের সাথে যতটুকু ইন্টারাকশন হয়েছে ভারত সরকারের, যে এটি এখন সময়ের ব্যাপার মাত্র এবং আমাদেরকে একটু অপেক্ষা করতে বলা হয়েছে। আমরা প্রত্যাশা করছি খুব দ্রুততার সাথে এটা করা হবে, সম্পন্ন করা হবে। তবে আমরা এখন ইতিমধ্যে আবার আরেকটু দূরে তাকানোর চেষ্টা করছি। দূরটা কি, ওই যে বললাম 53টা নদীর মধ্যে যদি এরকম 5 বছর 7 বছর 10 বছর পর পর একটি একটি করে নদী ধরে আগাই আমরা, তাহলে তো বাকি সমস্যাগুলির সমাধান হবে না। এর মধ্যে হ্যাঁ অনেক নদী আছে খুবই ছোট আকারের হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে আলটিমেট সলিউশন লাইজ উইথ দ্য ফ্যাক্ট যে আমাদের এই রাষ্ট্রগুলিকে জয়েন্ট রিভার বেসিন ম্যানেজমেন্টে যেতে হবে, যে আলাদা আলাদাভাবে চুক্তি নয়, একে উৎপত্তিস্থল থেকে শুরু করে সেই উৎপত্তির মধ্যে শুধু ভারত বাংলাদেশ নয়, নেপাল ভুটান মিলিয়ে, যেমন আমরা যোগাযোগের ক্ষেত্রে রিসেন্টলি করেছি BBIN, ভুটান স্বাক্ষর করা বা অনুস্বাক্ষর করা বাকি আছে, আমরা প্রত্যাশা করছি মাস 2-3 মধ্যে হয়ে যাবে। এই যে যুগান্তকারী উদ্যোগগুলি নেওয়া সম্ভব হয়েছে, নদীর ক্ষেত্রেও আমরা সামনের দিনে এরকম একটা লক্ষ্য নিয়ে আলাপ আলোচনা করছি বর্তমানে। আমরাও চাইবো যে খুব দ্রুত এই সমস্যাগুলো সমাধান হয়ে যাক। তো আমরা দেখি যে ভারত বাংলাদেশের যে সম্পর্কের একটি জায়গায়, মানে জায়গাটা বলতে আমি যেটা বুঝাবো আমাদের সীমান্তে যে ঘটনাগুলো ঘটে, তো খুব মাঝে মাঝে আমরা পত্রিকায় দেখি যে BSF-এর গুলিতে বাংলাদেশি, এবং তাদের পক্ষ থেকে বলা হয় যে তারা আসলে অবৈধভাবে অনুপ্রবেশ করার কারণে, এবং বিশেষ সময় উল্লেখ করে তারা যে রাতের বেলা, তো এই যে মেরে ফেলার যে বিষয়টা, তো তারা তো গ্রেফতারও করতে পারতো। এই বিষয়ে কি কূটনৈতিক কোনো মুভমেন্ট কি আছে? অবশ্যই, এটা আমাদের দ্বিপাক্ষিক বৈঠকে যে মূল বিষয়গুলি সবচেয়ে গুরুত্বের সাথে আলোচিত হয় তার মধ্যে এটা একটি, পানি অবশ্যই একটি, মাদক চোরাচালান আরেকটি। তবে সাংবাদিক হিসেবে আপনি এটা জানবেন, দুঃখজনক হলো সত্য, এবং আমি মিডিয়াতে অত বিস্তারিত বলতে চাই না, কিন্তু এইগুলি কেন ঘটে এটা আমরা খুব ভালো মতোই জানি, এবং সেটা আমাদেরকে আলোচনার ক্ষেত্রে অনেক সময় পিছিয়ে দেয় একটু। কিন্তু সত্যিকার অর্থে পরিসংখ্যানের বিচার যদি করেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এই সীমান্তে ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী দ্বারা বাংলাদেশের উপরে গুলিবর্ষণের পরিমাণ এবং নিহত হওয়ার পরিমাণ অনেকখানি কমে গেছে। কারণ তারা বলেছেন যে আমাদের সাথে যে চুক্তিটি হয়েছে তারা নন লেথাল উইপন ইউজ করবেন, কিন্তু তারা তখনই করেন তখন তারাও আক্রান্ত হন এরকম জায়গা থেকে। তা আক্রান্ত কখন হন, কীভাবে হন, কাদের দ্বারা হন এবং তার বিনিময়ে কারা নিহত হচ্ছে, এটা সাংবাদিক হিসেবে আপনি ভালো বুঝতে পারবেন। তবে আমরা অবশ্যই চাই যে কোনো একজন ব্যক্তিও যেন নিহত না হন, কারণ অতীতে কিছু ঘটনা ঘটেছে, এটা গোটা জাতিকে নাড়া দিয়েছে, গোটা বিশ্বকে নাড়া দিয়েছে। তো সেই জায়গা থেকে দুই পক্ষই, দুই রাষ্ট্রই সচেতন আছে। তবে এখানে বর্ডার এলাকায় যারা যান বা বিভিন্ন কার্যক্রমে জড়িত এবং স্থানীয় প্রশাসন, তাদেরকে সক্রিয় হওয়া আরও বেশি প্রয়োজন। বিশেষ করে প্রশাসন অনেকখানি সক্রিয় হয়েছে বলেই এই পরিমাণগুলি এখন কমে এসছে, তবে সামনের দিনে আরও কমবে। এবং আমরা এরকম আলাপ আলোচনা প্রস্তাবনাও বিভিন্ন সময় দেওয়া হয়েছে যে বিভিন্ন মৌসুমে বিভিন্ন মানুষ যদি কোনো কাজে যেতে চান অল্প সময়ের জন্য, তাহলে কিছু করণীয় আছে কিনা কারো অল্প সময়ের জন্য কাজ করে ফেরত আসলেন 1 মাস 2 মাস, এই বিষয়গুলো একেবারে প্রাথমিক পর্যায়ে, এটা আসলে সরকারি পর্যায়ে না। আমাদের ডিপ্লোমেসিতে একটা ভাষা আছে যে সরকার থেকে সরকার যে এনগেজমেন্ট হয় এটাকে ট্র্যাক 1 বলা হয়। আর তারপরে যারা একাডেমিক্স, যারা সুশীল সমাজ বা যারা বিভিন্ন স্টেক হোল্ডার, তারা বিভিন্ন বিষয় নিয়ে যখন একটা সেমিনার করে, সিম্পোজিয়াম করে সরকারকে ওয়াকিবহাল করতে চান, এটাকে বলা হয় ট্র্যাক 2 ডিপ্লোমেসি। এই ট্র্যাক 2 থেকে এই প্রস্তাবনাটা এসছে রিসেন্টলি, যে বর্ডার এলাকায় এই ধরনের একটা নতুন কিছু ইন্ট্রোডাকশন আমরা যদি করি টেম্পোরারি সিজনাল মুভমেন্টের জন্য, তাহলে হয়তো এই বিষয়গুলি কমে আসবে। এই ধরনের স্টেপ কি মানে আমরা বলতে পারি যে সামনের দিনে যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে? না, শুরু হয়ে যাওয়া তো কঠিন, মানে একটা সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু আমরা আলাপ আলোচনাটা শুরু করতে যাচ্ছি এরকম একটা, এটা বলা যেতে পারে। আমরা এখন আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে যাব, আপনারা প্রশ্ন করুন। আমাদের প্রতিবেশী দেশ ভারত, সেই দৃষ্টিকোণ থেকে ভারতের সাথে আমাদের সবচেয়ে বড় বাণিজ্য ঘাটতিটাকে কিভাবে আরও কমিয়ে আনা যায় ভারতের সাথে, এবং এই বাণিজ্য ঘাটতিকে যদি আমরা কমিয়ে আনতে পারি সো আমাদের অর্থনীতিকে অবশ্যই এটা প্রভাব ফেলবে আমি মনে করি। সেই ক্ষেত্রে সরকারের করণীয় কি? ধন্যবাদ, আমি উত্তরটা দিতে পারি তখন। হ্যাঁ, ভারতের সাথে বাণিজ্য ঘাটতি আছে, এবং এটা উত্তর দেওয়ার আগে একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করতে চাই এই জেনারেশনের কাছে, যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম আজকে থেকে 25 বছর আগে, তখন এই যে ভারতের সাথে কানেক্টিভিটি বা ভারতের সাথে যোগাযোগ, এগুলিকে খুব খারাপভাবে দেখা হতো। বলা হতো ট্রানজিট, বা এ ভেতর দিয়ে যাবে, দেশ দখল করে নেবে, পয়সা দিবে না, এই করবে না, সে করবে না। কিন্তু এখন এই যে কিছু সিদ্ধান্ত আছে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিতে হয়, যেটা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, ইটস এ টপ ডাউন অ্যাপ্রোচ। তোমরা ছাত্রছাত্রী হিসেবে খুব ভালো জানবে এই থিওরিগুলি। সেখানে উনি যখন এই উদ্যোগটাগুলি গ্রহণ করে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার 1996 থেকে 2001-এর সময়,
তখন কিন্তু এটাকে আভ্যন্তরীণ রাজনীতিতে খুব খারাপভাবে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু এটা যে একটা ইকোনমিক কেস, এটা অর্থনীতির একটি বিষয়, এটা রাজনীতির কোনো বিষয় নেই। হ্যাঁ, অবশ্যই আমার দেশের সভেরেনিটি, আমার দেশের সিকিউরিটি, সেফটি এগুলি মাথায় রাখতে হবে যে কোনো চুক্তি করার ক্ষেত্রে। কিন্তু এখন সকলেই বলছেন ভিসা আরও কীভাবে সহজ হবে, কেন এই দিক দিয়ে ট্রেন যাচ্ছে না, কেন এই দিক দিয়ে বাস যাচ্ছে না। এখন কিন্তু পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। এই যে রাজনীতির নেতৃত্বের যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, যেটা আপাত দৃষ্টিতে অনেক সময় খারাপ মনে হতে পারে বা চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু এগুলো নিলেই যে একটা দেশ এগিয়ে যেতে পারে, এটা একটা ভালো উদাহরণ। যাই হোক, কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, বাণিজ্য ঘাটতি যেটা আছে সেটা কমিয়ে আনার প্রচেষ্টা দুই সরকারের তরফ থেকেই করা চেষ্টা চলছে, এবং তারই ফলশ্রুতিতে ভারতের এর আগের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন বাংলাদেশে এসেছিলেন, তখন যে চুক্তি হয়েছিল সেই চুক্তির আলোকে বাংলাদেশের অনেকগুলি প্রোডাক্ট ভারতে ডিউটি ফ্রি করা হয়েছে। তারপর থেকে বাংলাদেশের এক্সপোর্ট কিছুটা বেড়েছে, কিন্তু বাণিজ্য ঘাটতি বা কিছু বিষয়ে নির্ভরতা ভারতের উপর আমাদের এখনও অনেকাংশে রয়ে গেছে। তোমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখো, ব্রেকডাউন করে দেখো, যে খুব সম্ভবত $3 বিলিয়ন প্লাস বা $4 বিলিয়ন প্লাস হতে, আমার সংখ্যাটা ভুল হতে পারে, আমি দুঃখিত এই কারণে। কিন্তু এখানে এই এসেনশিয়াল ম্যাটেরিয়ালগুলি সবচেয়ে বেশি আসে ভারত থেকে। বাংলাদেশের এক্সপোর্টে যে 25 বিলিয়ন আসে গার্মেন্টস থেকে, এর মধ্যে একটা বড় অংশ আসে তুলার আমদানি হিসেবে ভারত থেকে। তো সেই তুলাটা আমরা যদি আমদানি না করতাম, এই পোশাক কিন্তু আমরা রপ্তানি করতে পারতাম না। আবার এও জানি আমরা যে রোজার সময় যদি ভারত থেকে পেঁয়াজ না আসে, ডাল না আসে, বিভিন্ন মশলাদি যদি না আসে, বাংলাদেশের পণ্যমূল্য অনেক বেড়ে যায়। তাহলে ওগুলো এসেনশিয়াল, ওগুলো নেসেসিটি, ওগুলো কিন্তু আমাদেরকে বরঞ্চ সহায়তাই করছে। আমরা ওই পয়সাটা সেভ করে অন্য কোথাও ব্যবহার করছি। তো ভারতের থেকে যে আমদানি করাটা বাংলাদেশের অর্থনীতির জন্য নেতিবাচক বিষয়, আমি ব্যক্তিগতভাবে অর্থনীতির পুরোপুরি ছাত্র না হলেও আংশিক ছাত্র অর্থনীতি, এটা থেকে আমি মনে করি না। তবে হ্যাঁ, একটা ব্যালেন্স করার জন্য আমরা বাণিজ্য উদ্বৃত্ত জাতি হিসেবে থাকতে চাই। সেই জায়গায় ভারতের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে নিয়ে আনার যে সুযোগগুলি হয়েছে, সেই সুযোগগুলি তৈরি করে যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সরকার তৈরি করেছেন, যেমন ভারতের দক্ষিণ পূর্বের যে 7টি 7 সিস্টার্স যেগুলি আছে, সেই সব দেশে যোগাযোগের, সেই সব স্টেটে যোগাযোগের মধ্যে দিয়ে আমরা বাণিজ্য ঘাটতি কমাতে পারি। কারণ ভারতের যে মূল দিল্লি বা বোম্বে বেসড যে বিজনেস হাউসগুলি আছে, মার্কেটিংয়ের ছাত্র হিসেবে তোমরা বুঝতে পারবে যে বাংলাদেশের পণ্য যত তাড়াতাড়ি ওখানে যেতে পারবে, পৌঁছাতে পারবে, তাদের মূল ভূখণ্ডের পণ্য কিন্তু সেখানে পৌঁছাতে পারবে না। তো সেই জায়গায় আমরা যে যোগাযোগ, বিশেষ করে BBIN, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল মিলে করছি, ভারতের সাথে যে যোগাযোগগুলি করছি, যেগুলিকে আগে একসময় ট্রানজিটের জুজুর ভয় দেখিয়ে আটকে রাখা হতো, এগুলির মধ্যে দিয়ে আমরা এই ব্যারিয়ার ভেঙে ফেলেছি ইতিমধ্যে, এবং সামনের দিনে প্রত্যাশা করি আমরা বাণিজ্য ঘাটতি আরও কমে আসবে। তবে বাণিজ্য ঘাটতিটা ভারতের ক্ষেত্রে যে ক্ষতিকারক, এটা বোধহয় ঠিক না। ফিরে এলাম নিউজ ইনসাইডে, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসবো। যুদ্ধ অপরাধীদের বিচারে পাকিস্তানের অবস্থান এবং এই নিয়ে দু দেশের সম্পর্কটা এখন কি অবস্থায়, একটু জানতে চাইব। আমরা যেটা বলেছি, খুব ফর্মালিও আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছি, এর আগে যে দুটো ফাঁসি কার্যকর হলো, তার আগে পরে সেই রাষ্ট্রের কিছু রাজনৈতিক দলের মন্তব্য, কিছু সংসদ সদস্যের মন্তব্য, কিছু মন্ত্রীর মন্তব্য আমাদের কাছে প্রত্যাশিত ছিল না। আমরা সেটা সেই সরকারকে বলেছি। এবং আসলে একটা বিষয় হলো কি, যে সেই যুদ্ধে বা এই ব্যক্তিবর্গগুলি সেই পাকিস্তানকে সহায়তার অপরাধেই কিন্তু তাদের বিচার হয়েছে, তারা অপরাধী সাব্যস্ত হয়েছেন। এই কারণে একটি রাষ্ট্র বিব্রত বোধ করতে পারে, এটা আমরা বুঝি, কিন্তু বিব্রত বোধ করা পর্যন্তই থেমে থাকা উচিত তাদের রিয়াকশন। সেই জায়গায় তারা যদি বাড়তি কিছু কথা বলেন, সেই জায়গায় আমাদের অবজেকশন। এবং এই যুদ্ধাপরাধীদের বিচার যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 9ম জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ম্যানিফেস্টে বলে দিয়ে তারপর তো যাত্রা শুরু, তার মানে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা কিন্তু যাত্রা শুরু করেছি সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে, 9ম জাতীয় সংসদের কথা বলছি। তো তখনও বিশ্বের বিভিন্ন সংস্থা, কিছু রাষ্ট্র এটা নিয়ে কিছু প্রশ্ন তোলার চেষ্টা করেছিলেন, এবং নতুন একটা বিষয় তারা জানতে চাচ্ছেন বাংলাদেশের বিচার ব্যবস্থা এটা কীভাবে হচ্ছে, কতটা স্বচ্ছতা হচ্ছে, কতটা ডিফেন্ড করতে পারছেন অভিযুক্তরা। তো সেই জায়গায় প্রথম, দ্বিতীয় বিচারের রায় হওয়া পর্যন্ত তাদের মনে, অনেকের মনে যে প্রশ্নের যে সংখ্যাগুলি ছিল, আজকে গত 4 বছরে এই প্রশ্ন সংখ্যা কিন্তু অনেক কমে গেছে। এবং আমরা অতীতে যেটা দেখেছি, অন্যান্য রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থা তারা অতটা আগের মতো মানে আশ্বস্ত হয়েছেন, তারা আর আমাদেরকে বলছেন না বা আভ্যন্তরীণ বিষয়গুলিতে তারা মাথা ঘামাচ্ছেন না।
আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনীতির মাধ্যমে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো কামিং ব্যাক টু দ্য স্পেসিফিক কোশ্চেন অফ পাকিস্তান, যে হ্যাঁ সেই জায়গায় তারা এর আগে খুব সম্ভবত দ্বিতীয় ফাঁসিটি কার্যকর হওয়ার সময় তাদের অ্যাসেম্বলিতে তারা একটা রেজলিউশন পাস করেছিলেন যে বাংলাদেশকে তারা ফর্মালি জানাবেন যে এই বিচার কার্য তারা মানছেন না বা এটা ঠিক হচ্ছে না, এই ধরনের কিছুটা হয়তো লেখা ছিল। কিন্তু তারা কিন্তু সেই রেজলিউশনটা বাংলাদেশকে হ্যান্ড ওভার করেননি, কারণ তখন আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে যেটা জেনেছিলাম এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আভ্যন্তরীণ রাজনীতির অংশ হিসেবে তারা এটা করতে বাধ্য হয়েছেন, তবে এটাকে তারা পার্সু করবেন না, এবং পরবর্তীতে করেনও নি। তো এই ঘটনার পরে আমরা একটু আশ্বস্ত হয়েছিলাম যে ভবিষ্যতের গুলিতে হয়তো তারা আর কথা বলবেন না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা কিছু তাদের দিক থেকে কিছু মন্তব্য পেয়েছি যেটা আমাদের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়, এবং আমরা সেটা তাদেরকে পরিষ্কারভাবে জানিয়েও দিয়েছি। তবে এটা নিয়ে আরেকটি কথা বলে রাখি যে একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্কে অনেক ইস্যু থাকতে পারে। তার মানে এই নয় যে মুখ দেখা থেকে বন্ধ হয়ে যেতে হবে, তার মানে এই নয় যে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলতে হবে, কারণ সম্পর্ক বিচ্ছিন্ন করাটা অনেক বড় একটা বিষয়। এখানে আপনি যখন আবার সম্পর্ক পুনর্স্থাপিত করতে চাইবেন তখন আবার এই বিষয়গুলি আপনাকে পেছন থেকে টেনে ধরতে পারে। তো আপনি এই যে মহাকাশে আমরা একটা সময় বিভিন্ন সময় বলতাম কোল্ড ওয়ারের সময় মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে সম্পর্কে টানাপোড়েন চলছে, এই চলছে, কিন্তু তারা অদ্যাবধি এখনও পর্যন্ত ৩৬৫ দিন মহাকাশে দুইজন নভোচারী বিচরণ করে এসে মানে পৃথিবীতে ফিরে এসছেন, একজন আমেরিকান একজন রাশিয়ান। তো সেই জায়গায় এই ভূপৃষ্ঠের রাজনীতিতে বা অন্য জায়গায় অন্য এরিয়াতে তাদের ডিসপিউট থাকতে পারে, কিন্তু যেসব জায়গায় একসাথে কাজ করা সম্ভব সেসব জায়গায় সকলে একসাথে কাজ করা উচিত। এটাও আন্তর্জাতিকভাবে পররাষ্ট্র বিষয়ে একটা নীতিমালা সকলে মেনটেন করেন। ঠিক একইভাবে আমরা সার্ককে সফল দেখতে চাই। আমরা সার্কে এই যে সিদ্ধান্তগুলি হয়েছে রিসেন্টলি, সকল রাষ্ট্র একমত না হওয়ার কারণে আমরা হয়তো বিবিআইএন বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল এটাতে যাচ্ছি, কিন্তু আমাদের আর পাকিস্তানের মধ্যে এই যুদ্ধাপরাধের বিচার নিয়ে কিছুটা টানাপোড়েন থাকতে পারে। তার মানে এই নয় যে অন্য বিষয়গুলিতে আমরা একজন আরেকজনকে সহায়তা করব না। মাননীয় প্রধানমন্ত্রী গত পরশুদিনও লাহোরে যে ন্যাক্কারজনক বোমা হামলা হয়েছে, প্রায় ৭০ জনেরও বেশি মানুষ সেখানে নিহত হয়েছেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে কন্ডোলেন্স জানিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তো এইভাবেই চলবে সম্পর্ক সামনের দিনে। আমরা আবারও আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে চলে যাব। ডিজিটাল বাংলাদেশ হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি, তবে অন্যান্য দেশের মতো যেরকম পাকিস্তানের মতো দেশেরও কিন্তু সোশ্যাল মিডিয়া তাদের মেনটেন করা হচ্ছে, ওদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স যেটা মোফা যেটা। তো বাংলাদেশের কেন কোনো বা বাংলাদেশে কি কোনো পরিকল্পনা আছে যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বা টুইটারে সব কিছু মেনটেন করার বা ইনফরমেশনগুলো আরও তাড়াতাড়ি সবার কাছে পৌঁছে দেওয়ার? ধন্যবাদ। মানে প্রশ্নটা পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া ইউজ করছে কিনা বা আরও কেন করছে না, খুবই ভালো প্রশ্ন, ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে আমাদের পররাষ্ট্র বিষয়ক সবগুলি আমার ব্যক্তিগত ফেসবুক পেজ এবং টুইটার ব্যবহার করে আমি সবকে জানানোর চেষ্টা করি। বাংলাদেশে জেনারেলি স্পিকিং টুইটারের ব্যবহার কিন্তু অনেকটা কম, তবে আমি ওটা আমার ব্যবহারটুকু আন্তর্জাতিক বন্ধুদেরকে লক্ষ্য করেই বেশি, এবং ফেসবুকটা বাংলাদেশে খুব পপুলার, এই কারণে ফেসবুকেও একই সাথে করা হয়। তবে অতি সম্প্রতি আপনারা যদি খেয়াল করে দেখেন, আমাদের লিবিয়াতে, আমাদের সৌদি আরবে, আমাদের হেগে, আমাদের বিভিন্ন জায়গায় আমরা ইতিমধ্যে মিশনগুলি তাদের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছেন, এবং অতি সম্প্রতি আমরা একটা নির্দেশনা দিয়েছি যে আগামী 1 মাসের মধ্যে সকল মিশন যেন তাদের ফেসবুক পেজগুলি করে ফেলে। কারণ এটা সত্যিকার অর্থেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যে বেনিফিটসটুকু পেয়েছি, যেটা মন্ত্রণালয় পেয়েছে আমার ফেসবুক ব্যবহার করে, যে একজন প্রবাসী বাঙালির কোনো সমস্যা হলে তারা সেখানে বলে রাখতে পারেন, যে প্রশ্ন করলে উত্তর পাওয়ার ব্যবস্থা, সপ্তাহে 1 দিন হলেও সেগুলো উত্তর দেওয়া, এগুলি আমরা একটু দেরিতে হয়েছে। এখন দেরি কেন হয়েছে এর উত্তর আমি দিতে পারবো না খুব পরিষ্কারভাবে, কিন্তু আমরা শুরু করেছি, এবং সেই সাথে সাথে আমাদের এই যে হেড অফিসের বাংলাদেশে ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরের ওয়েবসাইট নতুন করে আপলোড করা হয়েছে, সেটার সাথে যে মিশনগুলি এ পর্যন্ত করেছে আমার ধারণা আমাদের মোটামুটিভাবে 60 মিশনসের মধ্যে এ পর্যন্ত অর্ধেকের একটু কম হতে পারে, বাট প্রায় কাছাকাছি তারা তাদের ফেসবুক অ্যাক্টিভেট করে ফেলেছেন, এবং প্রায় সকলেরই কিন্তু ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইটটা ছিল বলে অনেকে মনে করতেন আগে যেন ওখানে তো ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল করবে, এই করবে, সে করবে, কিন্তু ফেসবুকটা যে আরও দ্রুততার সাথে করে ফেলেছে। তো আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জটি এই জায়গাতেই ছিল
যদিও এই ডিজিটাল বাংলাদেশের স্লোগান, স্বপ্ন, পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সন্তান মাননীয় আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব জয় করেছেন, কিন্তু সরকারের মাঝখানে একটা বড় অংশ এই সোশ্যাল মিডিয়া বা আইটিতে খুব একটা ওয়েল কনভার্সেন্ট ছিলেন না। তো সেই চ্যালেঞ্জটা আমরা এখনও কনফ্রন্ট করছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সামনের দিনে উইথ দ্য নিউ ব্লাড কামিং ইনটু দ্য সিস্টেম, সরকারি কর্মকর্তা পর্যায়ে এখন দেখবেন ইউনো, ডিসি, ডিভিশনাল কমিশনার, এমনকি পুলিশ সদর দপ্তরের অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, এবং এটা যে ভালো দিকই বেশি আছে এটা এই ব্যবহার করার মধ্যে দিয়ে তারা বুঝতে পারছেন, এবং এই কারণে আমাদের আশা করি এই 1 মাসের যে ডেডলাইন আমরা দিয়েছি এটা আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো। আমরা পরের প্রশ্ন আবার চলে যাব। ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সাম্প্রতিক বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে পরিণত হয়েছে। তো উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ যে আর্থিক সহায়তাগুলো পেয়ে আসছিল, তো নিম্ন মধ্য আয়ের দেশ হিসেবে বঞ্চিত হওয়ার ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন, অথবা এর প্রভাবটা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে পড়বে আপনি মনে করেন? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এই জিনিসটা নিয়ে খুব বেশি মানুষ মানে সরকার আছে ভাবছে, কিন্তু নাগরিকদের মধ্যে বা এই বিষয়গুলি নিয়ে যারা কাজ করেন তারা যে খুব বেশি ভাবছেন বলে আমার অন্তত দৃষ্টিগোচর হয়নি। সো ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমরা যে জিএসপিটি পাই, এই জিএসপিটি এলডিসি কান্ট্রি হিসেবেই পাই, এবং এলডিসিতে যে বর্তমান যে এগ্রিমেন্ট আছে যে পৃথিবীর সকল উন্নত রাষ্ট্র এলডিসিভুক্ত রাষ্ট্রগুলিকে ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস দিতে বাধ্য, কিন্তু তারপরেও কয়েকটি রাষ্ট্র দেন না। কিন্তু তো আমরা যে এতদিন পর্যন্ত জিএসপি বেনিফিটস পেয়ে এসেছি সেটা কিন্তু ওই এলডিসি ডাব্লিউটিওর এগ্রিমেন্টের আন্ডারে। তবে আমরা 2021 সালের মধ্যে মধ্যমায়ের রাষ্ট্র হয়ে যাব। মধ্যমায়ের রাষ্ট্র হওয়ার জন্য এরা শুধু আয় না, এই $1316 হয়েছে বলে না, এখানে 3টা প্যারামিটার্স থাকে। একটা হলো পার ক্যাপিটা ইনকাম, আরেকটি হলো ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স, আপনার অর্থনীতি কতটা ভঙ্গুর বা কতটা শক্তিশালী। আরেকটি থাকে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, যে লোকবল, সামনের দিনে সাস্টেনেবল ওয়েতে ডেভেলপমেন্ট চালিয়ে নেওয়া, আমাদের যে ম্যাসিভ এই যে ইউথ পপুলেশন, এটা একটা পজিটিভ বিষয়। আমরা নারীর ক্ষমতায়নে নারীদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডের কথা ব্যবহার করছি, শিশু মৃত্যুর হার কতটুকু, এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি কতটুকু, এই বিষয়, এই 3টা প্যারামিটার্স। এটার মধ্যে আমাদের 2টো ইতিমধ্যে আমরা অ্যাচিভ করেছি, একটি বাকি আছে, হয়ে যাবে। তো কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন টু আনসার ইট স্ট্রেইট, যে ইউরোপিয়ান ইউনিয়নে আমরা ইতিমধ্যে কথা শুরু করেছি যে জিএসপি চলে গেলেও মধ্যমায়ের রাষ্ট্রগুলির জন্য তাদের একটা আরেকটি মেকানিজম আছে, এটাকে বলে জিএসপি প্লাস। বাট জিএসপি প্লাসটা করতে গেলে আমাদেরকে আরও অনেক বিষয়গুলিতে আরও বেশি শক্তিশালী হতে হবে। আইনের শাসন, দুর্নীতি কমানো, স্বচ্ছতা, জবাবদিহিতা, এই বিষয়গুলি আরও প্রকটভাবে সামনে চলে আসবে। তো এটা সরকার বা একটি দেশ কীভাবে এগিয়ে যায়, একটা পুল ফ্যাক্টর, একটা পুশ ফ্যাক্টর। মানে আমরা নেতৃত্ব যারা উপরে থাকেন তারা পুল করেন, তারা ভিশন দেন, কিন্তু একই সাথে একটু চাপ না থাকলেও অনেক সময় অনেক কাজগুলি আগায় না, সত্য কথা বলতে। তো সেই জায়গায় ওই বিষয়গুলি পুশ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তো পরিকল্পনা আছে, এবং এর সাথে সাথে আরেকটা বিষয় আছে যে এলডিসি রাষ্ট্র হিসেবে আমরা যে ফাইন্যান্সগুলি পাই না এখনও, মধ্যমায়ের রাষ্ট্র হিসেবে আরও অনেক বড় ফাইন্যান্স পাবো, আমরা আরও অনেক বড় প্রকল্প গ্রহণ করতে পারবো, শর্তগুলি আরও সহজ হবে। কারণ একটি ব্যাংক, মানে উদাহরণটা এরকমভাবে দেই যে একজন নতুন ব্যবসায়ীকে একটা ব্যাংক পয়সা দিতে ভয় পান, কিন্তু একজন পুরনো এস্টাবলিশড ব্যবসায়ী যার পয়সা ফেরত দেওয়ার খুব ভালো রেকর্ড আছে, ঋণ নিয়ে ফেরত দেন, তাকে কিন্তু চোখ বন্ধ করে আরও অনেক বড় ঋণও দিতে পারে একটা ব্যাংক। ঠিক এরকমই বিষয়টি, যে আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্টগুলি করার জন্য আন্তর্জাতিকভাবে যে সহায়তা করা দরকার হবে, এগুলি আরও সহজতর হবে সামনের দিনে। তবে হ্যাঁ, সামনের কয়েক বছর সরকারকে অনেক কাজ করতে হবে এই বিষয়গুলি নিয়ে, সেই সাথে সিভিল সোসাইটিকে অনেক কাজ করতে হবে এই বিষয়গুলি নিয়ে। দর্শক, ফিরে এলাম নিউজ ইনসাইডে। আপনার কাছে জানতে চাইবো আরেকটি বিষয়, যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরেডি গ্লোবাল লিডার হিসেবে স্বীকৃতি পেয়েছেন, তো আমাদের জন্য এই অর্জন কতটুকু গর্বের, এই বিষয়ে একটু জানতে চাইবো। ধন্যবাদ প্রসঙ্গটি অবতারণা করার জন্য। মানে আমরা জাতি হিসেবে আমার ভালো লাগে কি এই সময়টুকু, এই সময়ে এই আমারও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা কিন্তু অতীতের যে কোনো প্রতিমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর চেয়ে অনেকখানি সহজ আমি মনে করি। কারণ আমাদের এখন অনেক কিছু আছে বিশ্বকে দেওয়ার, আমাদের অনেক অর্জন আছে যেটা বিশ্বের অনেক দেশ করতে পারেনি। এলডিসিভুক্ত দেশগুলির যখন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয় তখন যে 48টা দেশের যে তালিকা দেখি,
আমরা যখন ছোট ছিলাম, আই এম শিওর যে আপনারাও একেবারে প্রাইমারি লেভেলে যখন পড়ালেখা করেছেন, পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম রাষ্ট্রগুলির মধ্যে বাংলাদেশ ছিল, ভুটান ছিল। আমি জানি না তাদের মধ্যে কেউ এই তথ্যটি পেয়ে বড় হয়েছে কিনা। এটি ছিল অনেক হতাশার। কিন্তু এখন যখন দেখি যে না, অন্তত পক্ষে বাংলাদেশ হচ্ছে এখন পৃথিবীর 43তম বৃহৎ অর্থনীতির দেশ। বাংলাদেশ আগামী 10 বছরের মধ্যে 30তম বৃহৎ অর্থনীতির দেশে গিয়ে পরিণত হবে। এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যে সত্যিকার অর্থে একটা ঐতিহাসিক সময় পার করছি এবং যার নেতৃত্বে পার করছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যার কথা বললেন আপনি। আপনারা দেখেন, আগে এই অর্জনগুলি হলে খুব দুঃখ লাগে, এটা বলতেই হয়, আমাকে এই সময় বলতে হচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে এগুলিকে বলা হতো এটা অন্যভাবে করা, এটা ঠিক না, এটা মিথ্যাভাবে বলা। কিন্তু ফরচুন ম্যাগাজিনের মতো ম্যাগাজিন যখন খুঁজে নিয়ে বেছে বেছে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বিশ্বের 10ম সবচেয়ে ক্ষমতাধর বা জনপ্রিয় বা সবচেয়ে ভালো একজন নেতা হিসেবে আখ্যায়িত করেন, ঠিক একইভাবে গোটা পৃথিবী যখন দারিদ্র্য নিয়ে ঝুঁকছে, গোটা পৃথিবী যখন নারীর ক্ষমতায়ন নিয়ে স্ট্রাগল করছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ এবং পৃথিবীর মধ্যে 8th মোস্ট সাকসেসফুল কান্ট্রি হিসেবে বাংলাদেশকে ওমেন ইন পার্লামেন্ট অ্যাওয়ার্ড গত বছর দেওয়া হয়েছিল নারীর ক্ষমতায়নের কারণে। তো এই যে অর্জনগুলি এবং সেই সাথে সাথে ITU অ্যাওয়ার্ড বলেন, আরও অন্যান্য বিষয়গুলি বলেন, এগুলি আমাদেরকে গর্বিত করে অবশ্যই, এবং আমাদেরকে আরও সাহসী করে। এবং আমরা যখন বিদেশে যাই, আমরা যখন বাইরে কারোর সাথে ইন্টারাক্ট করি, তখন আমরা বুক ফুলে কথা বলতে পারি যে বাংলাদেশের অর্জন, ডিসপাইট অল দোজ লিমিটেশনস, আমরা যেটা শুনে শুনে বড় হয়ে এসেছি বা দেখেছি, এই অসুখ হচ্ছে, মহামারী হচ্ছে, মানুষ খেতে পারছে না, অথবা এই যে ক্লাইমেট চেঞ্জ এফেক্ট হিসাবে যে ঘূর্ণিঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, এই যে এই চিত্র পরিবর্তন করে দিয়ে বাংলাদেশকে যে একটা সুন্দর স্বচ্ছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে একটা জাতি হিসেবে এত দ্রুততম সময়ের মধ্যে তিনি পরিচিত করতে পেরেছেন বিশ্বে। তো সেই নেত্রীর নেতৃত্বে বাংলাদেশে আমরা এখন বসবাস করছি, এটা অবশ্যই আমাদেরকে অনেক শক্তি যোগায়। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও পরের প্রশ্নে চলে যাব। যে সৌদি আরব সন্ত্রাস বিরোধী যে সামরিক জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশ ও এই জোটে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের এই ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলতে পারে, কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে, স্যার আপনি কি মনে করেন? ধন্যবাদ। মানে তারা ছাত্র IR-এর, কিন্তু প্রশ্নটা অনেক ভারী প্রশ্নটা, এবং এই প্রশ্ন উত্তরে বা আমরা যে অবস্থানটি নিয়েছি, এটা অনেক ম্যাচিওর্ড একটা পার্টনারের সাথে অনেক পথ যাত্রা করলে একটা মানুষ যে কাজগুলি বা একটা রাষ্ট্র যে কাজগুলি করতে পারে। সৌদি আরবের সাথে আমাদের সম্পর্ক অনেক দিনের। প্রথম যে বিষয়টি, যে সৌদি আরবে আমরা বলি যে 2 হোলি মস্ক, একটি হলো কাবা শরীফ, একটা মদিনা শরীফে নবীজির রওজা, এইটার কাস্টোডিয়ান হচ্ছে সৌদি কিং, কাস্টোডিয়ান। কিন্তু আমাদের সকলেরই হক আছে এই দুটো জিনিসের উপরে, এই দুটো স্থাপনার উপরে। সেখানে যখন মধ্যপ্রাচ্যে প্রথম ইরাক যখন কুয়েত আক্রমণ করে এবং পরবর্তী সৌদি আরবের উপর একটা হামলা হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়, তখনও কিন্তু বাংলাদেশ সৌদি আরবে সৈন্য পাঠিয়েছিল এবং আমরা বলেছিলাম যে টু প্রোটেক্ট দিস 2 হোলি মস্ক, মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদেরও দায়িত্ব আছে, সেভাবে আমরা পাঠিয়েছিলাম। ঠিক একইভাবে এই সময় যে অ্যাপ্রোচটি করা হয়েছে, সেখানে ইটস নট এ যুদ্ধ বিগ্রহের জন্য মিলিটারি অ্যালায়েন্স না, ইটস এ মিলিটারি অ্যালায়েন্স। যতটুকু বলা হচ্ছে সেটাও সামরিক তথ্য, গোয়েন্দা তথ্য এবং বেস্ট প্র্যাকটিসেস, মানে আমার দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে আমি কি ভালো কাজগুলি করেছি সেগুলি সামরিক দৃষ্টিকোণ থেকে সেগুলি শেয়ার করা অন্য 34টি রাষ্ট্র এ পর্যন্ত মেম্বার হয়েছে। তো আমাদের ইনভলভমেন্ট কিন্তু ততটুকুই, এর বাইরে না। তো সেই জায়গা থেকে এটা মোটেই কোনো কঠিন সিদ্ধান্ত না আমাদের জন্য। এবং সামনের দিনে সৌদি আরবে আমাদের যে প্রায় 30 লক্ষ বাংলাদেশি নাগরিক সৌদি আরবে বসবাস করছেন, বা সৌদি আরবের সাথে যে ব্যবসা বাণিজ্য যে বিষয়গুলি আছে, সব দিক থেকে এটা আরও বিশ্বাস আরও শক্তিশালী করবে এই দুই রাষ্ট্রের সম্পর্ক। এবং শুধু তাই নয়, যে মুসলিম উম্মাকে প্রোটেক্ট করা বা এই প্রোটেকশনে কন্ট্রিবিউট করার দায়িত্ব আমাদের কিন্তু বাংলাদেশের নাগরিকেরও রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই সিদ্ধান্তটি। তবে এটা সীমারেখাটাও কিন্তু আমি কিন্তু বলে দিলাম পরিষ্কারভাবে। আমরা আবারও পরের প্রশ্নে চলে যাব। মায়ানমার আমাদের পার্শ্ববর্তী দেশ, মানে তাদের সাথে আমাদের সীমানা আছে, এবং বাণিজ্যের দিক থেকে এবং অর্থনীতির দিক থেকে মায়ানমার আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো বর্তমান এই গণতান্ত্রিক পরিবেশের সাথে আমরা রোহিঙ্গা সমস্যাটা সমাধান এবং প্লাস অর্থনৈতিক উন্নয়ন আরও কীভাবে ত্বরান্বিত করা যায়,
এই বিষয়ে বর্তমান সরকারের কি ভাবনা বা আপনি কি মনে করছেন? খুবই সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এক হলো আমরা এরকম একটা দিনের জন্য অপেক্ষা করছিলাম এবং সেই ঘটনাটি ঘটেছে, এবং মিয়ানমার সরকারের সাথে আমাদের যে সম্পর্কের যে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনায় যে তারাও সাড়া দিয়ে ফেলেছেন। রাখাইন স্টেটে যে ইমার্জেন্সি ছিল, স্টেট অফ ইমার্জেন্সি, সেটা মায়ানমার সরকার উইথড্র করেছেন। এবং আমরা বেশ কিছুদিন ধরে একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ ক্রিয়েট করার জন্য বলছিলাম যে মায়ানমার থেকে 10 জন থাকবেন, বাংলাদেশ থেকে 10 জন থাকবেন, যেমন ভারতের সাথে নদী বিষয় বা অন্যান্য বিষয়ে সমস্যাগুলি সমাধানের জন্য যেটা ওয়ার্কিং গ্রুপ করা হয়। সেই জায়গায় মায়ানমার অতি সম্প্রতি আমাদেরকে জানিয়েছেন যে তারা একটা ওয়ার্কিং গ্রুপের নামের প্রপোজালও দিয়ে ফেলেছেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি ইন আওয়ার রিলেশনশিপ বিটুইন মায়ানমার অ্যান্ড বাংলাদেশ তারা এটা করেছেন। তো এগুলি বার্তা দেয় যে সামনের দিনে আমরা ধৈর্য ধরে ওই একই কথা বলি যে এতদিন যদি সামরিক সরকারও, তাদের সাথে আমরা অনেক এনগেজমেন্টে ছিলাম, মায়ানমারের ওদিক থেকে চোরাচালান, ড্রাগের সরবরাহ আর মানুষের বিষয়টি তো আছেই। তো সেই সমস্যাগুলিও আমরা কিন্তু জয়েন্ট এফোর্টের মাধ্যমে আমরা কিন্তু গত কয়েক বছর বেশ কন্টেইন করে নিয়ে এসেছি, কমিয়ে নিয়ে এসেছি, এবং বর্ডার এলাকাতে আমরা জয়েন্ট পেট্রোলও করি অনেক সময়। তো এই যে রিসেন্ট ডেভেলপমেন্ট যেগুলি হয়েছে, এগুলি সামনের দিনে আমরা যে সমস্যাটার সমাধান করতে পারবো এই বার্তাই দেয়। তো সামনে আমাদেরকে কাজ করতে হবে বিষয়টি নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ এটি। এবার একটু আইএস বিষয়ে আসবো, যে মধ্যপ্রাচ্যে তো আইএস নিয়ে অনেক বড় সমস্যা চলছে এবং আমরা দেখি মাঝে মাঝে। এই বিষয়ে আমাদের পররাষ্ট্র নীতিতে বিষয়টাকে কিভাবে দেখা হচ্ছে? মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলি এই সমস্যায় পড়ছে, এটা তো তাদের আভ্যন্তরীণ বিষয় এবং বিশ্বের বেশ কিছু দেশ এখানে মাথা ঘামিয়েছেন। আমরা ওই দিকে যাইনি, যেতে আমরা চাইও না। কিন্তু আমরা নিশ্চিত করতে চাই যে বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ যেন না থাকে। এবং এটা আইএসের উত্থান আজকে থেকে 1 বছর আগে হয়েছে, তালেবানের উত্থান আজকে থেকে আরও বেশ কয়েক বছর আগে হয়েছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ, বিশেষ করে 2001-2006 সালে যে উত্থান হয়েছিল তাদের, সেটা যেন না হয়। এবং সেই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের মূল উৎপাটন করার ব্রত নিয়েই কিন্তু নবম জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠন করেছিলেন। তো আমরা সেই ধারাবাহিকতায় যে সফলতাগুলি দেখিয়েছি, আমরা বিশ্বকে সেটা জানিয়েছি এবং বিভিন্ন সময় তারা সহযোগিতা করেছেন। র্যাবের প্রতিষ্ঠায় তারা সহযোগিতা করেছেন, পুলিশের ক্যাপাসিটি বিল্ডিংয়ে সহযোগিতা করেছেন, সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলিকে শক্তিশালী করার জন্য সহায়তা করেছেন, এবং এই সহায়তা অব্যাহতভাবে চলছে এবং চলবে। এবং আমরা আমাদের ভূখণ্ডকে কখনোই বাংলাদেশের অভ্যন্তরের কোনো সমস্যা তৈরি করতে অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রে কোনো সমস্যা তৈরি করতে দেব না। এটাকে আমরা জিরো টলারেন্স পলিসি অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এভাবে উত্থাপন করি। এই জিরো টলারেন্স নীতি বাহবা পেয়েছে আমাদের সফলতার কারণে, এবং সামনের দিনে এই সফলতা আমরা ধরে রাখতে পারবো আশা করি। এবার একটু আসবো বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে। আমরা দেখি স্পেশালি যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা আমাদের দেশের গণতন্ত্র এবং মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে এরকম উদ্বেগ প্রকাশ করে। এছাড়াও তাদের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক কিছু সম্পর্ক আছে, যেমন তারা তো আমাদের জিএসপি সুবিধাও বাতিল করেছে। তো সার্বিকভাবে এই রিলেশনের মানে স্ট্যাটাসটা কোন লেভেলে আছে এটা একটু জানতে চাইবো। প্রথম কথা হলো, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, এবং শুধু দাঁড়িয়ে থাকা না, এটা ডালপালা গজিয়েছে, এটা ফলাদিও ফুলও ফুটেছে, এইভাবে বলবো আমি। এবং আমরা যে লেভেল অফ এনগেজমেন্ট গত কয়েক বছর ধরে করেছি, আমরা ইতিমধ্যে পার্টনারশিপ ডায়ালগ করেছি, সিকিউরিটি ডায়ালগ করেছি 4 বার গত 4 বছরে। আমরা দ্বিতীয় রাউন্ডে টিকফা ডায়ালগও করে ফেলেছি, এবং অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ দপ্তরে আন্ডার সেক্রেটারি বাংলাদেশ ঘুরে গেছেন 10 সদস্যদেরকে নিয়ে। এবং আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে পিস কিপিংয়ের উপরে আন্তর্জাতিক সেমিনার করেছি ইউনাইটেড নেশনসের জাতিসংঘে। বাংলাদেশের অনেক ভালো কাজগুলির মধ্যে তারা জড়িত আছেন। আমরা একসাথেই চলছি, একসাথেই চলবো। আর যে অবজারভেশনগুলি মাঝে মাঝে দেয়া হয়, আপনি যদি সেটা দেখে এটা যদি অ্যানালাইজ করেন, সেখানে যে ইন রিসেন্ট পাস্ট যে খারাপভাবে ক্রিটিসাইজ করে কিছু বলা হয়েছে এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। কিন্তু অনেকে এটাকে ইন্টারপ্রেট করেন ডিফারেন্টলি। হ্যাঁ, জিএসপি ইস্যুটা একটা ইরিটেন্ট, আমাদের রিলেশনশিপে একটা ওয়ার্ড ইউজ করি আমরা, ইরিটেন্ট। হ্যাঁ, জিএসপি ওনারাও বোঝেন, জানেন, আমরাও খুব ভালো মতো জানি, এটা একটা ইরিটেশন তৈরি করে। কারণ অ্যাপারেন্টলি ওনারাই বলেছেন 98% কাজ হয়েছে, তারপর জিএসপি রিইনস্টেট হচ্ছে না। ওকে, আমরা আবার বলছি যে না, জিএসপি না দিলেও কিছু যায় আসে না, বিকজ এটা মাত্র $30 মিলিয়ন। কিন্তু তারপরেও এটা একটা জিএসপি একটা সুবিধা। একটু আগে বললাম WTOর আন্ডারে সকলকেই, শুধু ওই প্রোডাক্টগুলি জিএসপি না, বাংলাদেশের তাবৎ প্রোডাক্টের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি দেওয়া উচিত WTO গাইডলাইন ফ্রেমওয়ার্কের আন্ডারে। তারা সেটা করছেন না, আমাদের সেটা অব্যাহত হবে, প্রচেষ্টা অব্যাহত থাকবে। তো এই বিষয়গুলি তারাও চেষ্টা করছেন সলভ করার।
এবং আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি, আমরা আলাপ আলোচনা করছি। আমরা কিন্তু হাত পা গুটিয়ে বসে নেই। আমরা আমাদের কর্মপরিবেশ উন্নতি করেছি, লেবার ল নতুন করে পাস হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে এবং সেটা সামনের দিয়ে এগিয়ে যাচ্ছে। এবার আমি আপনাকে বলবো যে আমাদের যারা আমন্ত্রিত শিক্ষার্থীরা আছে তাদের কাছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমার ঠিক প্রশ্ন নয়, হঠাৎ ওই ভারত প্রশ্নে যে প্রসঙ্গটি এসেছিল, আমরা কিছু বিষয় দেখি আমাদের ডিপ্লোমেসিতে যে পলিটিক্যাল এনগেজমেন্ট, আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এনগেজমেন্টটাকে পলিটিক্যাল এনগেজমেন্ট বলা হয়। এর বাইরে থাকে পিপল টু পিপল কন্ট্যাক্ট, লেটস সে উই আর অলসো পিপল, ইউ আর অলসো পিপল। ওদিকে পার্শ্ববর্তী রাষ্ট্রের যে পিপল আছে তাদের সে যোগাযোগ, অনেক সময় কালচারাল এক্সচেঞ্জ হয়, স্পোর্টিং এক্সচেঞ্জ হয়, কিন্তু অনেক কিছুকেই আমরা ওই পলিটিক্যাল বা রাষ্ট্রীয় সম্পর্কের সাথে জড়িয়ে ফেলি। ক্রিকেট খেলার কোনো একটা এক্সপেক্টেড রেজাল্ট না হলে বা আম্পায়ারের কোনো সিদ্ধান্ত ভালো না হলে বা আইসিসির কোনো সিদ্ধান্ত ভালো না হলে এটাকে রাজনীতির সাথে জড়িয়ে দেখা হয়। এটা কিন্তু ম্যাচিউরড অ্যাপ্রোচ না। মানে দের ইজ অ্যাবসলিউটলি নো রিজন যে ভারতের মানে এক্সাম্পলটা খুব সিম্পলিফাইড করে দিতে চাই, এটা আবার অন্য কেউ হয়তো মিসইন্টারপ্রেট করবেন না, যে ভারতের সরকার বলে দেন না যে ক্রিকেট কীভাবে খেলা হবে, অথবা ক্রিকেট বলে দেয় না আইসিসি কীভাবে পরিচালিত হবে, অথবা আইসিসি বলে দেয় না আম্পায়ার কী সিদ্ধান্ত দেবে। ঠিক তাই তো হয়। এখন কেউ যদি একটা মিস্টেকেন ডিসিশন হয় সেটা তার ইন্ডিভিজুয়াল শর্টকামিংস, তার অ্যাবিলিটির সমস্যা। তো আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে যেটা দেখি, যে কোনো ইস্যুতে যে কোনোভাবে রাজনীতিকে জড়িয়ে দিয়ে একটা খিচুড়ি পাকানো হয়। তো এটা কাম্য নয়, এবং এটা একটা হেলদি রিলেশনশিপের জন্য একটা ভালো বার্তাও কিন্তু বহন করে না। আর বাংলাদেশ, আরেকটি বিষয় বলতে চাই যে বাংলাদেশ উই আর ভেরি লাকি জেনারেশন। এই যে একটু আগে বললাম, আমি লাকি এই সরকারের প্রতিমন্ত্রী হই, কারণ এরকম একটা সুন্দর সময় তৈরি করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আপনারাও এই বিষয়টি নিয়ে, তোমরাও এই বিষয়টি নিয়ে গর্ববোধ করতে পারো যে বাংলাদেশ সত্যিকার অর্থে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই দেশে এখন আর কেউ না খেয়ে মারা যায় না। এই দেশে একটা ছোট্ট সোশ্যাল কল, একটা ফেসবুকে একটা কল করলে একটা ভালো কাজের জন্য সাহায্যের কিন্তু মানুষের অভাব হয় না। তো আমরা ওই যে বীরের জাতি আমরা যেরকম বলি, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন কি হাতে নিয়ে? আমাদের গোলাবারুদের স্টকে ছিল না, বড় কামান্ডারও ছিল না, হেলিকপ্টার প্লেন তো ছিলই না। তো আমরা এত অল্প নিয়ে দেশ স্বাধীন করেছি, আর সেখানে রিসোর্স তৈরি হয়েছে, শিক্ষা তৈরি হয়েছে, সুস্থ মানুষ তৈরি হয়েছে। সেই জায়গায় আমরা যদি সততার সাথে, নিষ্ঠার সাথে, দেশপ্রেম নিয়ে কাজ করি, আমরা দেশকে খুব দ্রুততার সাথে পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, অনেক সময় এক্সপেকটেশনটা থাকে যে আরও দ্রুত করি, আরও তাড়াতাড়ি করি, কিন্তু রিয়েলিটিটা অত সহজ না। বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অনেক বিষয় আছে ওভারনাইট সম্ভব না, অনেক বছর কাজ করতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, কিউবা এই সেটেলমেন্ট করতে 80 বছর সময় লাগলো তাদের। তো এটা একটা এক্সাম্পল। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করতে 68 বছর সময় লেগেছে। তো তার মানে এই না যে বর্ডারে আর গুলি চলবে না, এটা করতে আমরা 60 বছর সময় নিব, বা তা বলছি না। ওটারও একটা, হ্যাঁ, আগামী কয়েক বছরের মধ্যে এটা জিরো হয়ে যাওয়া উচিত। বাট জিরো করতে হলে আমাদেরও কিছু দায়িত্ব আছে, তাদেরও কিছু দায়িত্ব আছে। তো এই বিষয়গুলো বুঝতে হবে, বিশেষ করে পররাষ্ট্র বিষয়ে হুট করে একটা কথা বলে দেওয়া বা একটা কনক্লুশন ড্র করার মতো বিষয় কিন্তু এটি না। ঢাকা ইউনিভার্সিটির আইআরএর আন্তর্জাতিক সম্পর্কের যারা আছেন, যে এই সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে, যেমন আমি আইআরএ যেহেতু পড়িনি, এখানে বলছি যে বইয়ে তো সিলেবাস থাকে, কারিকুলাম থাকে, সিলেবাস থাকে। তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলি কীভাবে আসে? এটা কি শিক্ষক আনেন, না ছাত্ররাও একটা প্রস্তাব উত্থাপন করতে পারেন যে মায়ানমারের সরকার পরিবর্তন হলো, মায়ানমার নিয়ে আমরা একটা সেশন করি, মায়ানমার নিয়ে আলাপ আলোচনা করি? এগুলি কি হয় ক্লাসে? এই সম্পর্কে একটু বলতে গেলে আমার বলতে হয় যে এখানে আমাদের যে একাডেমিক কারিকুলামগুলো যেটা হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রফেশনাল একাডেমিক কাজ, আর একটা হচ্ছে সেমিনার। তো বিষয়গুলা একাডেমিকভাবে যেটা হয় সেটা হচ্ছে ইনস্টিটিউশন থেকে একটা নির্দিষ্ট সিলেবাসের উপর ভিত্তি করে করা হয় যে এই বিষয়গুলো হবে। এবং সম্প্রতি যে বিষয়গুলো আসে ওইটা হচ্ছে আমরা বেশিরভাগ হচ্ছে সেমিনার, তার ওয়ার্কশপ, এইসব বিষয়গুলোতে সাম্প্রতিক বিষয়গুলোকে আমরা দেখতে পাই। তারপর যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলতে চাই যে যদিও সাম্প্রতিকের যেমন বর্তমানে ভায়োলেন্ট এক্সট্রিমিজম নিয়ে কিন্তু অনেক ধরনের কাজ হচ্ছে, এইভাবে আমরা এই উদ্যোগগুলি, এগুলো কিন্তু ট্র্যাক টু ডিপ্লোমেসির পার্ট। মানে সরকারের পক্ষে সবসময় ডাইরেক্ট গিয়ে, যেমন আমরাও যখন কোনো দেশে সফরে যাই, সেই দেশের ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে ইন্টারাকশনে মাননীয় প্রধানমন্ত্রী অনেক বক্তব্য দিয়েছেন। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, দুটো প্রশ্ন করে অনুষ্ঠানটা শেষ করব। আমাদের শ্রম শক্তি নিয়ে প্রথমে একটু কথা বলবো, যে শ্রম শক্তির জন্য শ্রম রপ্তানিতে আপনাদের মন্ত্রণালয়ের ভূমিকা, পাশাপাশি বিদেশে যে আমাদের যারা বাংলাদেশি শ্রমিক আছে
তাদের নিরাপত্তা রক্ষায় আপনাদের আসলে ভূমিকাটা কি অবস্থায় আছে? এই দুটো প্রশ্ন একটু ছোট করে উত্তর জানতে চাইবো। খুবই চ্যালেঞ্জিং। এটার জন্য লাইন মিনিস্ট্রি হলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে আমরা আমাদের এমবেসির মাধ্যমে গ্রাউন্ডের যে ইনফরমেশনটা, যেমন লিবিয়ার ক্ষেত্রে যে বিষয়টি ঘটেছে, আমরা অলালন বলে এসেছি যে লিবিয়ার পরিস্থিতি উন্নতি হয়নি, অবজার্ভ করছি, হ্যাঁ শ্রমিক পাঠানো দরকার, আমরা পাঠাবো, প্রয়োজন আছে। কিন্তু আবার একই সাথে নিরাপত্তার দিকটাও খেয়াল রাখতে হবে। আমি শ্রমিক পাঠিয়ে দিলাম, তারা মারা গেলেন খুব দুঃখজনকভাবে কয়েকদিন আগে লিবিয়াতে এই ধরনের ঘটনা ঘটেছে। তো আমরা এই কাজগুলি যেমন একসাথে করি, আবার অনেক সময় বিদেশে অবস্থিত বাংলাদেশি শ্রমিক ভাইদের বিশেষ করে অপরাধ প্রবণতা বা কিছু কিছু সময় এমন পর্যায়ে চলে গিয়েছিল, বিব্রতকর পরিস্থিতি হয়েছিল, বাংলাদেশের নতুন ভিসা দেওয়া অনেক সময় বন্ধ হয়েছিল। এরকম একটা পরিস্থিতি সৌদি আরবের সাথে আমরা ফেস করেছি আজকে 3-4 বছর আগে, এবং রাইট এট দিস মোমেন্ট আমরা সংযুক্ত আরব আমিরাতের সাথে এই বিষয়টি ডিল করছি। তো সেই জায়গায় পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি করে, এমবেসির সহায়তা, এবং আমরা যখন যাই এবং বাংলাদেশি ডায়াসপোরা, বাংলাদেশি প্রবাসী বাংলাদেশ যে অ্যাসোসিয়েশনগুলি থাকে তাদেরকে ইনভলভ করে ইনফরমেশনটা ডিসেমিনেট করা, যে তোমার এই ছোট্ট অপরাধের কারণে, অথবা যে 10 জন একসাথে থাকে সেখানে ওরা জানে যে একজন ইজ এ ট্রাবল মেকার, সে যেন ট্রাবল মেক না করতে পারেন, তাকে সেখান থেকে রিফ্রেন করা, তাকে একটু বোঝানো, এটার মধ্যে দিয়ে অপরাধ প্রবণতা আমরা কিছুটা কমিয়েও এনেছি। তো এই এনগেজমেন্টগুলি যেরকম আছে, আবার নতুন শ্রমবাজার খোঁজার ক্ষেত্রে আমরা কাজ করি। আমরা এমনকি ইউরোপের কিছু দেশে গিয়ে কৃষি শ্রমিক, আফ্রিকার কিছু দেশে আমরা নতুন মিশন খোলার মধ্যে দিয়ে, সুদানে, নাইজেরিয়াতে, ইথিওপিয়াতে মিশন আমরা খুলে ফেলেছি গত মাসেই। তো এরকম নতুন নতুন হরাইজন আমরা খোলার চেষ্টা করছি। বাংলাদেশের এনগেজমেন্ট আন্তর্জাতিকভাবে বাড়ছে, উই আর স্প্রেডিং আওয়ার উইং যদি এভাবে বলতে চাই, এবং সেই প্রত্যাশা নিয়েই, সেই পরিকল্পনা নিয়েই কাজ করার নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন। ওকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, দায়িত্ব নিয়েই সব ধরনের চ্যালেঞ্জে এগিয়ে যাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তার সেই যাত্রায় রইল আমাদের শুভকামনা। সেই সাথে দেশকে আরও সামনে এগিয়ে নেবার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থাকুক অগ্রভাগে, রইল সেই কামনাও। পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এনটিভির দর্শক এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং এটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীদেরও। দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন, সমসাময়িক ঘটনা সম্পর্কে জানতে বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।